এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আজমুল হক। আমি চেয়ারম্যান স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিম। বক্তার খিলজি স্কুলে মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেই সাথে সাথে জাতীয় মওলানা শেখ মুজিবুর রহমানের পবিত্র দিবসে উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আবু জাফর মোহাম্মদ হাসান ইমাম, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাবের আলী, বাংলাদেশের মেধাবী দক্ষ এবং পরিশ্রমী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মানিন মুফতি, বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব সুদান মিলে ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাদের এবং আমাদের বিপদে আপদে যারা সবসময় থেকেছেন নাটোর জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব বদরুদ্দিন, জনাব সাইফুল ইসলাম, জনাব বাবুল আখতার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আপনার সাথে হিরু, মিসেস বেগম এবং আমি দুঃখিত এখানে আরো অনেকে আছেন যাদের নাম করবেন আমি তাদের নাম জানি না। আপনাদের সবাইকেই এবং সেই সাথে সাথে আমার কলিগ যারা আমার সাথে কাজ করেন, অভিভাবক বৃন্দ, ছাত্রছাত্রী এবং যাদের আমি চিনি না সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে বিশেষ করে যে সকল মেহমান এখানে আছেন, আপনারা আমাদের এখানে এসেছেন, সময় দিয়েছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা না পেলে নিঃসন্দেহে আমাদের এই অনুষ্ঠান তার উচ্চতা, তার সৌন্দর্য এবং তার মালিকতা ফিরে যাবে। আপনারা আসার কারণে আমাদের বাচ্চারা এবং আমাদের অভিভাবকরা আমাদের মনে এই অনুভূতিটাই সৃষ্টি হয়েছে যে আপনারা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন। একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে এবং যে প্রশ্নটা অনেকে আমাকে করেন না হলো, দেশে স্কুল থাকতে আমি কেন স্কুলটা করলাম, মাদ্রাসাটা কেন করলাম? আমি নিজে কোনো মাদ্রাসার ছাত্র নই, জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি সেকুলার স্কুলে পড়াশোনা করেছি, স্কুলগুলোতে পড়াশোনা করেছি এবং ইংল্যান্ডে এখন পর্যন্ত আমি সেখানে সেকুলার, আপনারা জানেন ইংল্যান্ড সেকুলার কান্ট্রি এবং সেই সেকুলার দেশে আমি শিক্ষকতা বিষয়ে আছি। অথচ সেকুলার এডুকেশন কিন্তু আমাকে ধর্ম থেকে বিরত রাখতে পারেন, বরং সেকুলার এডুকেশন আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছে। আমার কাছে মনে হয়েছে, আমার এই দীর্ঘদিনের পড়াশোনার অভিজ্ঞতা মনে হয়েছে যে ধর্মীয় এবং সেকুলার এডুকেশনের মধ্যে একটা ডায়ালগ, একটা কনভারসেশন এবং একটা ডিসকোর্স প্রয়োজন। আত্মীয়তা না হোক দুজনের মধ্যে, বন্ধুত্ব হতে পারে, বন্ধুত্ব না হোক অন্তত একে অপরকে জানার মাধ্যমে ছোটখাটো কিছু কোঅপারেশন হতে পারে। প্রশ্ন আসতে পারে এতে লাভটা কি? দেখুন, অনেকগুলো লাভ আছে। এর মধ্যে একটি হলো ফিজিক্যাল অথবা ম্যাটেরিয়াল প্রফিট, আর আরেকটি হলো স্পিরিচুয়াল অথবা আত্মিক অথবা আমরা পারলৌকিক প্রফিটের কথা বলতে পারি। ডেইলি স্টাডি 2018 জানুয়ারি 28 রিপোর্ট অনুযায়ী জানা যায় যে প্রতি 4 জন মাদ্রাসার ছাত্রের 3 জনই বেকার। যে চাকরিগুলো এরপরে যে চাকরিগুলো তারা পাচ্ছে সেগুলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে তেমন কোনো গুরুত্ব বহন করে না। এর কারণটা কি? বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কারণ সায়েন্স, ইংলিশ, ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফির মতো বিষয়গুলো তারা কখনোই তেমন গুরুত্ব দেয় না, যা দেশের সকল প্রতিযোগিতামূলক এবং উন্নত মানের চাকরির জন্য আবশ্যক। এটা না থাকার কারণে অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও দেশের অর্থনীতি এবং রাজনীতিতে তারা তেমন কোনো কন্ট্রিবিউশনই করতে পারছে না। দেশে অনেক উন্নয়ন হয়েছে এবং দেশের উন্নতি হয়েছে এবং আগামী উন্নতি হবে, কিন্তু এই সকল হাতগুলোকে, এই সকল হ্যান্ডসগুলোকে যদি আমরা অ্যাক্টিভ হ্যান্ডে পরিণত করতে পারি এবং দেশের উন্নয়নে যদি তাদের কন্ট্রিবিউশন থাকে, তাহলে নিঃসন্দেহে দেশের উন্নয়ন আরো অনেক বেড়ে যাবে। এটা একটা জেনারেশনের প্রশ্ন এবং এই বিষয়টা আমাদের ভাবতে হবে যে কিভাবে এই হ্যান্ডসগুলোকে অ্যাক্টিভ হ্যান্ডে পরিণত করা যায়। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমার মনে হয়েছে এই বিষয়টা আমাদের অনেক ভাবনার উপর করবে, সেটা হলো
ম্যাথ সায়েন্স ইংলিশ ফিলোসফিতে আমরা দেখেছি যে এই সাবজেক্টগুলো কিন্তু আসলে সেকুলার নয়। আজকে ফিলোসফিকে বলা হচ্ছে একটা সেকুলার সাবজেক্ট, ম্যাথসকে বলা হচ্ছে সেকুলার সাবজেক্ট, সায়েন্সকে বলা হচ্ছে একটা সেকুলার সাবজেক্ট, কিন্তু বিষয়টি কিন্তু মোটেই তা না। আমরা জানি অ্যালজেব্রা, এই অ্যালজেব্রা তৈরি করেছেন আল-জাবের নামে একজন মুসলিম ম্যাথমেটিশিয়ান। সেই সাথে সাথে আমরা জানি মডার্ন যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট এর পিছনে যাদের ভূমিকা ছিল তাদের ভিতর ইবনে রাজি এবং ইবনে সিনা, এবং তারা মুসলিম ছিলেন। এবং আমরা সেই সাথে সাথে ইবনে খলদুনের কথা জানি, যিনি ছিলেন একাধারে একজন লিঙ্গুইস্ট, সোশিয়ালিস্ট এবং হিস্ট্রিয়ান। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যদি শুধু ফিলোসফি করে ইমাম গাজ্জালি অলমোস্ট 20 books, 20টা অলমোস্ট 20 books শুধু ফিলোসফি উপরে, যে সকল ফিলোসফিক্যাল বইগুলো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়। তাহলে আমাদের এখন মাদ্রাসা এডুকেটেড যে সকল ছাত্রগুলো আছে অথবা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা সেকুলার এডুকেশন এডুকেটেড, তারা আমরা ভাবছি এই সাবজেক্টগুলো বোধহয় সেকুলার, কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু আসলে সেকুলার নয়। ইসলামের যে মূল আইডিয়া তার সাথে এসব মনীষীগণ কিভাবে জ্ঞানের বিভিন্ন শাখার একটা সম্পর্ক স্থাপন করেছিলেন, যে শাখাগুলোকে আমরা এখন সেকুলার ব্রাঞ্চেস অফ নলেজ করছি। কিন্তু আমরা এখন কি দেখি, আমাদের মাদ্রাসার ছাত্ররা বা আমরা যে মাদ্রাসায় পড়ি না, তারা জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে কোনো রিলেশনশিপ স্থাপন করতে পারছে না। এবং যে যে বিষয়টা পড়ছি মনে করছে আমি ম্যাথস পড়লে ভাবছে আমি সবকিছু জানি, সায়েন্স পড়লে আমি সবকিছু জানি, মাদ্রাসায় ভর্তি হলে ভাবছে আমি সবকিছু জানি, আমার থেকে আর বেশি কেউ জানে না। মাওলানারা ভাবতেছেন তারাই বেহেশতে যাবেন, দুনিয়াতে আর কেউ বেহেশতে যাবেন না, যেমন স্যার ভাই বললেন। এক্স্যাক্টলি আমাদের অবস্থা তাই। আসলে এইটা একটা হলো একটা চিন্তার একটা সংকট, এবং এই সংকটটা আসছে এই কারণে যে নলেজ, যে ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ নলেজ বা এডুকেশন, এগুলোর ভিতরে আমরা একটা সম্পর্ক বা রিলেশনশিপ স্থাপন করতে পারছি না। আর এর কারণে জাতি হিসাবে, সেটা আমরা বাংলাদেশি জাতি বলি বা বাঙালি জাতি বলি বা মুসলিম জাতি বলি, যেভাবে আমরা নিজেদেরকে আহ্বান করি না কেন, জাতি হিসাবে আমরা অনেক পিছিয়ে পড়ছি। প্রশ্ন আসতে পারে ধর্মের প্রয়োজনটা কি? আসলে ধর্ম মানা বা না মানা যে কোনো মানুষের ব্যক্তিগত অধিকার, কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নাই যে ধর্ম প্রত্যেকটা মানুষের একটি জন্মগত অধিকার, এবং এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আমি এই কথা এজন্যই বলছি যে ধর্মের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক না জানার কারণে আমরা যেমন মূর্খতার পরিচয় দিচ্ছি, তেমনি ধর্মের সাথে অন্যান্য শাখার একটা আননেসেসারি কনফ্লিক্ট আমরা তৈরি করছি, একটা সংঘর্ষ তৈরি করছি। আমি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, বাচ্চারা একটু চুপ করো, কথা শুনো সবাই। আমি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছি যাতে করে আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী জেনারেশন একটা ব্যালেন্স জেনারেশন হিসাবে গড়ে ওঠে, একটা ব্যালেন্স এডুকেশন পায়। জ্ঞানের সব শাখার মধ্যে তারা যেন একটা সমন্বয় করে মধ্যপন্থা অবলম্বন করতে পারে। আমরা সারা দুনিয়াতে আইসিস, জেএমবি এর মতো বহু জঙ্গি সংগঠন দেখেছি, যে সকল জঙ্গি সংগঠনগুলো আমাদের ইয়াং জেনারেশন যে সকল জঙ্গি সংগঠনে জয়েন করছে। এবং তারা কেন জয়েন করছে? তাদের জয়েন করার অনেকগুলো কারণের একটা কারণ হলো যে তারা ধর্ম সম্পর্কে তাদের যে নলেজটা আছে সেটা ভেরি ন্যারো অ্যান্ড শ্যালো, খুবই অগভীর। এ সকল অগভীর এবং শ্যালো নলেজ যাদের আছে তাদেরকে সহজে প্রতারিত করা যায়, তাদের ইমোশনকে কাজে লাগানো যায়। সেজন্যই একটা জেনারেশনকে যদি আমরা সেভ করতে চাই, আমরা যদি আমাদের জেনারেশনকে সেভ করতে চাই, তাহলে আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে, এবং এভাবে আমাদের ভাবতেই হবে। কারণ আগামী 50-100 বছর পরে জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা যেভাবে সারা দুনিয়া চলছে, যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আমরা হারিয়ে যাব। বাংলাদেশে 7 থেকে 10% ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে, বাদ বাকি 93 থেকে 90% যায় প্রচলিত শিক্ষা ব্যবস্থায়। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোলে এই তফাৎ আরো বেড়ে যায়। দেশের বিচার, নির্বাহী, প্রশাসন, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয়, পুলিশ, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, কোথাও মাদ্রাসাদের ভর্তি যারা চাকরির কোনো সুযোগ নেয়। আবার এসব যুগে এখন যারা কর্মরত আছেন, সেকুলার এডুকেশন পেরিয়ে যাদের পর্যায়ে এসেছেন, তাদের কখনো মাদ্রাসার এডুকেশন নেওয়ার কোনো সুযোগ ছিল না। আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যেটা দেখাতে চেষ্টা করছি তা হলো উভয়ের সমন্বয় সম্ভব, এবং সমন্বয়ের মাধ্যমে আমরা একটা বেটার জেনারেশন তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। অবভিয়াসলি বর্তমান সরকার
অত্যন্ত ভালো একটি কাজ করেছেন, সেটা হলো কওমি মাদ্রাসা সনদ দিয়েছে। কিন্তু পাশাপাশি আমরা যদি সনদ দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই, হয়তো আমাদের ইকোনমিক গ্যাপটা ফিল আপ হবে, কিন্তু আমরা যদি কন্টেন্ট পরিবর্তন না করি তাহলে পরে কিন্তু আমাদের ইন্টেলেকচুয়াল গ্যাপটা বা নলেজের যে সমন্বয়ের অভাবটা এটা থেকেই যাবে। আর এই কাজ করতে হলে আমাদের একটা ব্যালেন্স কারিকুলাম, স্মার্ট টিচিং টিম এবং পর্যাপ্ত রিসোর্সেস দরকার। আমি বলছি না যে আমাদের এই সবগুলো আছে, কিন্তু আমরা ভীষণ চেষ্টা করছি। এবং বিশেষ করে আমাদের কারিকুলামের ব্যাপারে আমার মনে হয়েছে এটা অলমোস্ট ইটস ব্যালেন্স কারিকুলাম, কিন্তু আমাকে বলতেই হবে যে টিচিং টিম এবং রিসোর্সের ব্যাপারে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রশ্ন আসতে পারে এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, আমি সবিনয়ে বলবো আমি এই প্রতিষ্ঠান করেছি কোনো ব্যবসার উদ্দেশ্যে নয়। শিক্ষাটা সবসময় একটা ইনভেস্টমেন্ট। এখানে পিতামাতাকে ইনভেস্ট করতে হয়, এখানে শিক্ষকদেরকে সময় ইনভেস্ট করতে হয়, সরকারকে টাকা ইনভেস্ট করতে হয়। সবার ইনভেস্টমেন্টের ফলে একটা বাচ্চা গড়ে ওঠে। কিন্তু দুঃখজনক হলে সত্য, সরকারের প্রচন্ড সচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের শিক্ষা অনেকটাই এখন প্রাইভেট নির্ভর হয়ে পড়ছে এবং প্রত্যেকটা বাচ্চাকে প্রাইভেট থেকে আমরা কিছুতেই দূরে করতে পারছি না। আপনাদেরকে আমি এই কথা নিশ্চিত করতে পারি যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রাইভেটের যে নীতি, সে নীতিকে আমরা আমাদের মূল ক্যাম্পাসে 100% আমরা ইমপ্লিমেন্ট করেছি। আপনারা দয়া করে এই বিষয়ে যদি খোঁজ নিতে চান, আপনারা মেহরবানি করে খোঁজ নেবেন। যাই হোক, আমাদের প্রতিষ্ঠানটা কখনই ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নাই। আমি অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসুন, আমাদের খোঁজ খবর নিন, আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশে কিন্ডারগার্টেনগুলো শিক্ষা নিয়ে ব্যবসা করছে বলে সবাইকে এক কাতারে ফেলানো মোটেই ঠিক হবে না। মনে রাখতে হবে ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, এগুলো বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের দেখতে হবে জাতি গঠনে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে কে দুর্নীতিমুক্ত এবং সত্যিকার গঠনমূলক ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে বাংলাদেশের স্বার্থে, আমাদের জাতীয় নেতৃত্ব এবং নায়কের স্বপ্ন পূরণের স্বার্থে। সম্মানিত উপস্থিতি, আমি খুব আশাবাদী এবং সাত্বিক মানুষ। আমি যখন ইউরোপের বিভিন্ন জায়গায় যাই, আমার খুব কষ্ট লাগে দেশের জন্য, আরো কষ্ট লাগে ওদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে। আমি খুব চেষ্টা করছি একটা বেটার কিছু করার, এমনকি তাদের থেকেও বেটার। সম্মানিত শুধু আমার আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমি লন্ডনে আমার পরিবার সহ সেটেল হয়েছি, আমি পিএইচডি করেছি। আমাদের এই জায়গায় আসার পিছনে আমার পরিবার, আমার সমাজ, আমার প্রতিবেশী, আমার দেশ সবাই আমাকে সহযোগিতা করেছে। প্রাইমারি এবং সেকেন্ডারি আমি বলতে পারবো না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের এক একটি ছাত্রের পিছনে বাংলাদেশ সরকার খরচ করে প্রায় 80,000 টাকা। এখন প্রশ্ন হলো, আমরা যারা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারের সহযোগিতা নিচ্ছি, বাংলাদেশের সহযোগিতা নিচ্ছি, এই টাকাগুলো আসছে সাধারণ মানুষের পকেট থেকে। আমরা গ্র্যাজুয়েশন করে দেশকে কি দিচ্ছি? সম্মানিত উপস্থিতি, আমি চেষ্টা করছি এমন একটা ব্যালেন্স এডুকেশন করে ছাত্রদেরকে তৈরি করা, যাতে করে এই ছাত্ররা পরবর্তীতে গ্র্যাজুয়েশন করে দেশকে কিছু দিতে পারে। আমি আমার দীর্ঘায়িত করবো না। আমি অনুরোধ করবো যে আমাদের স্কুলের ব্যাপারে আপনারা আরো খোঁজ নিন। একটা ব্যালেন্স কারিকুলামের যে সকল বিষয়গুলো থাকে, আমরা প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করেছি রিসার্চের মাধ্যমে এখানে নিয়ে আসার। আমি খুব সংক্ষেপে 1 মিনিটে সেগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আমাদের বিভিন্ন পলিসিস আছে, হোমওয়ার্ক পলিসিস, হোমওয়ার্ক চেকিং পলিসিস, এন্ড অফ টেস্ট প্র্যাকটিস পলিসিস, question making policy, lesson plan policy, sample lesson plan policy, monthly exam policy, term exam policy, examination feedback policies, classroom behavior policies, complaint policies, discipline policies. এভাবে আমাদের অলমোস্ট এখানে 25টার মতো পলিসিস আছে, যে সকল পলিসিগুলো দিয়ে আমরা গোটা স্কুলকে একটা পারফেক্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ার চেষ্টা করছি। বাট আমরা তো মানুষ, আমাদের তো অনেক ভুল হবে এবং যারা কাজ করে তাদেরই ভুল হয়। এবং আমরা আপনাদের সন্তান, আমরা একই জায়গায় বসবাস করি, আমরা একই দেশের নাগরিক। আমাদের যদি কোনো ভুল হয় তাহলে আপনারা ধরিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে সংশোধন করব। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল ভাই বলেছেন রেডিকালাইজেশন অথবা এখানে যে জঙ্গিবাদ বা হলো শিবির বা এগুলো কথা বলেছেন। আমি আপনাদেরকে অবশ্যই কথা বলতে চাই, আওয়ার ইনস্টিটিউশন ইজ কমপ্লিটলি ফ্রি অফ পলিটিক্স। আমরা যখন কোনো শিক্ষক এখানে নিয়োগ দিই, প্রথমে আমরা বলে দিই এটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার বাচ্চা এখানে পড়বে, এখানে সবার জন্য এটা ওপেন। কাজে এখানে কোনো পলিটিক্স করা যাবে না। কেউ যদি পলিটিক্স করে সেটা ক্যাম্পাসের বাইরে, কিন্তু ক্যাম্পাসের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জেনে আমরা আশ্চর্য হবেন যে 2 জন টিচারকে আমরা পলিটিক্স করা যায় প্রতিষ্ঠান থেকে বাদ দিয়ে দিয়েছি।
সম্মানিত সুধী এবং মেহমানবৃন্দ, আমি আমার কথা এখানেই শেষ করছি। পরিশেষ আপনাদের কাছে দোয়া চাইব এবং আপনাদের সহযোগিতা চাইব। আপনাদেরকে বলছি, এই প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। এই প্রতিষ্ঠান বাঙালি অথবা বাংলাদেশি জাতির প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সমস্ত বাংলাদেশিদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান উম্মার প্রতিষ্ঠান। আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বিশেষ অতিথির বক্তব্য। বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উম্মুল বাণী দুতিকে। আজকে এই সমাগত সভাপতি এই প্রতিষ্ঠাতা উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ ইসহাক আলী, উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাদের, উপস্থিত আমি লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, উপস্থিত আছেন এই স্কুলের শিক্ষক, উপস্থিত অভিভাবক মণ্ডলী এবং সুপ্রিয় কচিকাঁচা শিশু ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটা শিশু বিভিন্ন জায়গা থেকে শিক্ষা লাভ করে এবং তার পরিবার থেকে শুরু হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার এই শিক্ষার পরিপূর্ণতা পায়। আর সেজন্য ধর্মীয় শিক্ষার অনেক গুরুত্ব আছে। ধর্মীয় শিক্ষা প্রত্যেকেই আমরা সবাইকে ধর্মীয় শিক্ষা নিতে হয়, যে ধর্মই হোক, কিন্তু বিভিন্ন কারণে আমাদের ধর্মীয় শিক্ষা সঠিকভাবে না দেওয়ার কারণে আমরা বিভিন্ন কুশিক্ষা আমাদের মধ্যে গঠিত হয়। এই জন্য বিভিন্ন ধরনের সমস্যা হয়। জঙ্গিবাদ কিংবা বিচ্ছিন্নতাবাদ, বিভিন্ন যে সমস্যা, এটা কিন্তু ধর্মীয় চেতনা, সেটি সঠিক যে বোধ এবং সঠিক যে ব্যাখ্যা না থাকার কারণে হয়। তো এইখানে এরকম একটি স্কুল আছে, স্কুল, এখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় এবং পাশাপাশি তারা আমাদের যে সেকুলার শিক্ষা যেটি, সেটির সাথে একটি মেলবন্ধন আছে। তারা দুই ধরনের শিক্ষা পায়। তারা বিজ্ঞান, প্রযুক্তি, ইংলিশ, ম্যাথ প্রত্যেকটা বিষয়ে তারা সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করে এবং তাদের যে ইমান আমাল, তাদের আকিদা, এগুলো সুন্দর হচ্ছে এবং ইসলামী চিন্তা ভাবনা হচ্ছে এবং কেউ তারা এই সঠিক ব্যাখ্যা এবং সঠিক শিক্ষা যদি পায়, তাহলে আশা করি যে দেশের জন্য তারা সুনাম বয়ে নিয়ে আসবে এবং তারা দেশের অর্থনীতিতে, সংস্কৃতিতে বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখতে পারবে। আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ধর্মীয় শিক্ষা, অনেক ক্ষেত্রেই তারা আসলে খুব বেশি গভীর জ্ঞান না থাকা এবং সঠিক ব্যাখ্যা না জানার কারণে আসলে পথভ্রষ্ট হয়। তো সেক্ষেত্রে এরকম একটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এজন্য যে প্রতিষ্ঠানটা এবং এর সাথে যারা জড়িত আছে তারা আসলে ধন্যবাদের দাবিদার। চমৎকার একটি এই প্রতিষ্ঠানটি আছে। আর পাশাপাশি আজকে তাদের যে দেশের প্রতি তাদের যে দায়িত্ববোধ, সেটি পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটি আমাদের শোকের মাস, সেটি তার 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এখানে হচ্ছে। আমি সেই বিষয়ে তারা আয়োজন করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা জানি আমাদের দেশের যে সৃষ্টি হয়েছিল তার স্থপতি, মহান স্থপতি এবং আমাদের জাতির বঙ্গবন্ধু, তার জীবন, তার যে সেসব বিষয়ে বাচ্চাদের কাছে আসলে তুলে ধরা আমাদের খুবই প্রয়োজন। এবং পাশাপাশি আমাদের দেশের ইতিহাস, আমাদের সংস্কৃতি, এগুলো বাচ্চাদেরকে তুলে ধরা প্রয়োজন। এবং ইসলাম ইসলাম কিন্তু আসলে যে বিজ্ঞান থেকে বিমুখতার কথা বলে না, সংস্কৃতি থেকে বিমুখতার কথা বলে না, দেশপ্রেমের কথা বলে এবং অনেক মনীষী আছে এবং অনেক বিজ্ঞানী আছে, অনেক সমাজ বিজ্ঞানী আছে, খারেজিমি, ইবনে সিনা, এরকম প্রচুর অনেক ব্যক্তিত্ব আছে যারা এই বিজ্ঞানে এবং সমাজ দর্শনে তারা কিন্তু ভূমিকা রেখেছে। তো এই জন্য এই ধরনের প্রতিষ্ঠান
আসলে খুবই দরকার। একই সাথে এরা যেন দেশের প্রচলিত আইন, দেশের ইতিহাস, সংস্কৃতি এগুলো থেকে যেন বিমুখ না হয়। তারা যেন প্রতিদিন জাতীয় সঙ্গীত দিয়ে যেন তারা শুরু করে, দেশের প্রতি যেন তাদের ভালোবাসা থাকে, সেই বিষয়গুলো শিক্ষকরা খেয়াল রাখবে, তাদের মধ্যে যেন এই চেতনাগুলো থাকে। আর আমাদের ইতিহাস সম্পর্কে আমাদের জানতেই হবে, যে আমরা জানি যে আমাদের কিভাবে আমাদের এই বাংলাদেশের সূচনা হয়েছে। এর অবস্থা বাংলাদেশে এই সঠিক শিক্ষা এবং বাচ্চাদের সঠিক যে জীবন ব্যবস্থা এটি যদি শেখানো যায়, তাহলে এরা ভবিষ্যতে আমাদের দেশের জন্য সুনাম করে নিয়ে আসবে। আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে আমি জানাচ্ছি যে এরকম একটি প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, যেটা এই লালপুরের জন্য আসলে অনেক বড় বিষয়। বিশেষ করে অনেকেরই টাকা পয়সা আছে, তারপরে এই ধরনের আসলে উদ্যোগ কখনো গ্রহণ করে না। সাধারণত বিভিন্ন ধরনের ব্যবসায়িক চিন্তা ভাবনা তার মধ্যে নেয়। এই জন্য এটা আমার খুবই ভালো লেগেছে এবং এই বাচ্চারা যেন ভবিষ্যতে অনেক